হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করছি ক্লাস 10-এর দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের 167 পাতায় যে 5 নম্বর স্কুলটা আছে, 167 পাতায় যে 5 নম্বর স্কুলটা আছে, সেই স্কুলটা আজকে আমরা করবো। স্কুলটা দিনহাটা গার্লস হাই স্কুল এইচএস। গ্রুপের প্রথম কোশ্চেন কী বলছে, ওজন মণ্ডলের ঊর্ধ্বসীমাকে কী বলা হয়? মনে রাখবো, ওজন মণ্ডল থাকে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে, এবং স্ট্র্যাটোস্ফিয়ারের ঊর্ধ্বসীমাকে বলা হয় স্ট্র্যাটোপজ। ঠিক আছে, এটা আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রতি একক আয়তনে মোল সংখ্যা কত হবে? প্রতি একক আয়তনে মোল সংখ্যা যদি বের করতে দেয়, তা কীভাবে বের করবে দেখে নাও। দেখো, আমরা জানি যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। আমরা জানি কি পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, তাই তো? এখন আমরা যদি পি ইজ ইকুয়াল টু, আমরা কী জানি, পিভি বাই, আচ্ছা, একক আয়তনে মোলার আয়তন হচ্ছে মোল সংখ্যা বলেছে। দেখো, বের করতে বলেছে কি একক আয়তনে মোল সংখ্যা। তাহলে আমরা কি করতে পারি, আমরা আগে লিখতে পারি এন বাই ভি ইজ ইকুয়াল টু, দেখো ভি লিখেছি মানে এখানে ওপরে যাবে পি, আর তলায় এন লিখেছি মানে তলায় যাবে আরটি। কোনাগুনি গুণ করো, আবার পিভি ইজ ইকুয়াল টু এনআরটি তুমি ফিরে পাবে। এখন একক আয়তনে বলে, যত আয়তন যদি এক হয়ে যায়, তাহলে এখানে হবে এন ইজ ইকুয়াল টু কত পাবো আমরা? পি বাই আরটি পাবো। এটাকে কিন্তু বলা হচ্ছে একক আয়তনে মোল সংখ্যা, পি বাই আরটি। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে একক আয়তনে মোল সংখ্যা, পি বাই আরটি। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। বিবর্ধক কাচের 0.1 মিটার দূরে রাখা বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল, বিবর্ধন কোথায় কত হবে? কী কী দেওয়া আছে বলো? বলছে 0.1 সেন্টিমিটার দূরে রাখা একটি বস্তুর প্রতিবিম্ব 40 সেন্টিমিটার দূরে পাওয়া গেল। তাহলে আমরা বলতে পারি ভি এর মান কত? 40 সেন্টিমিটার আছে, ঠিক আছে। ইউ এর মান কত বলে? 0.1 মিটার, বা বলতে পারি আমরা 10 সেন্টিমিটার, ঠিক আছে। যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে আমরা জানি এম ইজ ইকুয়াল টু কি? ভি বাই ইউ, অর্থাৎ 40/10, 0 কেটে গেলে 4। উত্তর কত হবে তাহলে? উত্তর হবে কিন্তু 4, ঠিক আছে। বলছে আলোর বর্ণ নির্ভর করে যার উপর, তাহলে আলোর কি? আলোর কিন্তু কম্পাঙ্ক, ঠিক আছে। লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণে একবর্ণীয় আলো তরঙ্গদৈর্ঘ্য কী হবে? একবর্ণীয় আলো তরঙ্গদৈর্ঘ্য কিন্তু কমবে, ঠিক আছে। একবর্ণীয় আলো তরঙ্গদৈর্ঘ্য কমবে। বলে যে নিম্নোক্ত কোনটি পর্যায় শ্রেণী বরাবর অপরিবর্তিত থাকে? এটা কোনটা বলো তো? যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা, ঠিক আছে। বলছে প্রদত্ত কোনটি দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে না? এটা হবে CCl4, ঠিক আছে। তারপরে দেখো, গ্রুপ বি এর প্রথম কোশ্চেন কী বলছে। গ্রুপ বি এর কোশ্চেনগুলো কী বলছে, যে বায়ুমণ্ডলের কোন স্তরে সাধারণত পরিচলন স্রোত পরিলক্ষিত হয়? এটা হবে ট্রপোস্ফিয়ার। তারপরে কি আছে, ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস কি? প্রথমটা হবে সৌরশক্তি। এটার উত্তর কী হবে? সৌরশক্তি। আচ্ছা, এটা এখানে লিখে দিচ্ছি, কি উত্তর হবে? সৌরশক্তি। সৌরশক্তি। গ্রিন হাউস এফেক্টের জন্য কোন রশ্মি দায়ী? এটা হবে ইনফ্রারেড রে, ঠিক আছে। ইনফ্রারেড রশ্মি, ঠিক আছে। চার্লসের সূত্রের চলরাশিগুলো কী? ধ্রুবক রাশি চাইনি, কিন্তু চলরাশি চেয়েছে। তো মনে রাখবে, গ্যাসের আয়তন ও গ্যাসের আয়তন এবং গ্যাসের ভর নয়, গ্যাসের উষ্ণতা, ঠিক আছে। যে এক গ্রাম অনুপরিমাণ পদার্থের অনুসংখ্যা কত? 6.022 × 10⁻23। যে কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক হবে? কোন মাধ্যমে আলোর বেগ সর্বাধিক? শূন্য মাধ্যমে, ঠিক আছে। শূন্য মাধ্যমে। বিবৃতির সত্য না মিথ্যা লিখতে হবে। বায়ু মাধ্যমে অবতল লেন্স, অভিসারী লেন্স, অবতল লেন্স হলো অভিসারী লেন্স, এটা মিথ্যা, ঠিক আছে। এটা কী হবে? এটা কিন্তু মিথ্যা হবে। তারপরে বলেছে মাইক্রোওয়েভের তরঙ্গদৈর্ঘ্যের পাল্লা কত? 10⁻7 অ্যাংস্ট্রম থেকে 10⁻11 অ্যাংস্ট্রম। যদি অবতল দর্পণ কখন একটা বস্তুর অসৎবিম্ব গঠন করে? বস্তুর কোথায় থাকতে হবে? বস্তু ফোকাস এবং মেরুর মাঝে থাকলে। ফোকাস ও মেরুর যদি মাঝে থাকে, তখন কিন্তু বস্তুর অসৎবিম্ব গঠিত হয়। পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে চতুর্যজি একটি অধাতুর নাম লেখো। এটা হচ্ছে কার্বন হবে। উত্তর কী হবে? কার্বন, ঠিক আছে। এটার উত্তর কী হবে? কার্বন, ঠিক আছে। তারপরে বলেছে
ল্যান্থোনাইট সারির প্রথম মৌলের নাম হচ্ছে সিরিয়াম। বলছে এটি ধাতব মৌল এম, এটি আয়নীয় অক্সাইড এমও গঠন করে। এ মৌলের যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে? উত্তর হবে 2টি। যেহেতু অক্সিজেনের যোজ্যতায় 2টি ইলেকট্রন থাকবে, তাই এমরও কিন্তু 2টি ইলেকট্রন থাকতে হবে। গ্রুপ সি এর কোশ্চেন কী বলছে? বলছে একটি জ্বালানির তাপন মূল্য কোনো জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম কি? এটা উত্তর হবে সিলিকন। সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহীর নাম হচ্ছে সিলিকন। উত্তর হবে কি সিলিকন। আর প্রথম প্রশ্নের উত্তর কী হবে? প্রথম প্রশ্নটা কী বলছে যে জ্বালানির তাপন মূল্য বলতে কী বোঝো? তো তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের 4 নম্বর যে পাতা, সেই 4 নম্বর পাতায় পেয়ে যাবে এই যে জ্বালানির তাপন মূল্যের সংজ্ঞা। যে একক ভরের কোনো কঠিন বা তরল জ্বালানির অথবা এসটিপিতে একক আয়তনের কোনো গ্যাসীয় জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তাকে ওই জ্বালানির তাপন মূল্য বা ক্যালোরিফিক মান বলা হয়। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের প্রত্যেকের বইতে এটা আছে, দেখে নেবে। এটা তোমরা পেয়ে যাবে ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 4 নম্বর পাতায়। ঠিক আছে, বলছে কোনো গ্যাস ভর্তি বেলুনে ক্রমশ উপর দিকে উঠলে তার আয়তন বেড়ে যায় কেন? তা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 74 হচ্ছে ভট্টাচার্য ব্রাদার্স হচ্ছে রায়মার্টিন বইয়ের। ঠিক আছে, এটা হচ্ছে রায়মার্টিন বইয়ের 74 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, দেখে নাও। এই যে একটি বেলুনের আকার উচ্চতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায় কেন? এখান থেকে এই অবধি এটা পুরোটা কিন্তু তোমায় লিখতে হবে। ঠিক আছে, তো পুরোটা কিন্তু লিখে নেবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। বলছে যে আবদ্ধ ঘরে ধূপ জ্বালায় ঘরে সর্বত্র ছড়িয়ে পড়ে কেন? তো তোমরা পেয়ে যাবে 101 পাতা। তো তোমরা পেয়ে যাবে 101 পাতায় এটা পেয়ে যাবে উত্তরটা, দেখে নাও। এই যে আবদ্ধ ঘরে ধূপ জ্বালায় ঘরে সর্বত্র ছড়িয়ে পড়ে কেন? ব্যাপন প্রক্রিয়ার জন্য, ব্যাপন ধর্মের জন্য। এখানে গ্যাসের ব্যাপন ধর্মের জন্য এটা হয়, দেখে নাও উত্তরটা। কিন্তু সম্পূর্ণটা তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এখানে এই অবধি সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। এটা কোন বইতে আছে? রায়মার্টিন বইয়ের 101 পাতায়, রায়মার্টিন বই। বলে যে 10 সেন্টিমিটার ফোকাস দৈর্ঘ্যের একটি অবতল উত্তল লেন্সের বইয়ের ছোট লেখাগুলিকে পড়ার জন্য লেন্সটাকে কোথায় রাখতে হবে? 10 সেন্টিমিটারের কম দূরত্বে। উত্তর হবে 10 সেমির কম দূরত্বে। তারপরে দেখো বলেছে যে লেন্স দ্বারা প্রতিবিম্বকরণে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়? লেন্স দ্বারা প্রতিবিম্বকরণে আলোর কোন ধর্ম ব্যবহৃত হয়? আলোর প্রতিসরণ। বলছে বায়ুমাধ্যমে 60 ডিগ্রি কোণে কোনো আলোকরশ্মি কাচের স্ল্যাবে আপতিত হলো, প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মি পরস্পর লম্বভাবে অবস্থান করলে কাচের প্রতিসরাঙ্ক কত? দেখে নাও অঙ্কটা কী বলছে। আমার দেওয়া আছে কি আই এর মান দেওয়া আছে 60 ডিগ্রি, আবার বলে দেওয়া আছে আই প্লাস আর সমান 90 ডিগ্রি। কী করে বলে দেওয়া আছে দেখো, বলছে কোনো মাধ্যমে বায়ুমাধ্যম থেকে 60 ডিগ্রি কোণে কোনো আলোকরশ্মি কাচের স্ল্যাবে আপতিত হচ্ছে, অর্থাৎ কাচের স্ল্যাব যদি এটা হয়। ঠিক আছে, এবং বলছে একটা আলোকরশ্মি এইভাবে আসছে, এটা মনে করো দুই মাধ্যমের বিভেদ তল, এসে মনে করো এভাবে ঢুকে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আইকন তৈরি করলে কী করবে? এখানে মনে করো আরকন তৈরি করছে। এখন বলছে এই দুটো মিলে কিন্তু তারা তৈরি করছে কি পরস্পর লম্বভাবে আছে, তারা কিন্তু পরস্পর লম্ব মানে 90 ডিগ্রি। তাই বলছে আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি পরস্পর লম্বভাবে অবস্থান করলে তাদের মধ্যবর্তী কোনো হচ্ছে এটা 90 ডিগ্রি হবে, তাদের যোগফল। তাহলে এখান থেকে আয়ের মান কত? 60। তাহলে আয়ের মান কত হবে? 90 মাইনাস 60 মানে 30 ডিগ্রি। কিন্তু বের করতে দিয়েছে কে? কাচের প্রতিসরাঙ্ক কত? তা প্রতিসরাঙ্ক মিউ সূত্র কি? সাইন আই বাই সাইন আর, মানে সাইন আই মানে সাইন 60 ডিগ্রি বাই সাইন 30 ডিগ্রি। সাইন 60 ডিগ্রির মান কত? √3/2। √3/2 আর সাইন 30 ডিগ্রি 1/2। তাহলে √3/2 ইন্টু 2/1, 2 কেটে গেলে উত্তর কত হবে? উত্তর হবে √3। আশা করি বোঝা গেল। তাহলে প্রতিসরাঙ্কের মান কত হবে? √3 হবে। বলছে নীতি অনুসারে সাজাও যে অ্যালুমিনিয়াম, অক্সিজেন, ফ্লুরিন আর ক্লোরিন যদি হচ্ছে আমাদের জারণ ক্ষমতা অনুসারে সাজানো যায় তাহলে জিনিসটা কেমন হবে দেখে নাও। জিনিসটা এরকম হবে যে ফ্লুরিন, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে ক্লোরিন, তারপরে হচ্ছে অ্যালুমিনিয়াম। আর যদি আমরা বেরিলিয়াম, না সোডিয়াম, আর্গন এবং সালফার পারমাণবিক ব্যাসার্ধ অনুসারে সাজাই তাহলে আমরা এমনভাবে পাবো বির মান বড়, বির মান সব থেকে ছোটো, তারপরে সালফার, তারপরে হচ্ছে আর্গন, আর সবথেকে বড় কে? সোডিয়াম। ঠিক আছে, সমযোজী যৌগের তড়িৎ পরিবাহিতা ধর্ম সম্পর্কে আলোচনা করো। 3.5-এর কোশ্চেন, দেখে নাও উত্তরটা। তো তোমরা বইতে পেয়ে যাবে 103 পাতায়। তো 103 পাতায় তোমরা
পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা কী হবে। কি বলেছে, সমযোজী যৌগের তড়িৎ পরিবাহিতা ধর্ম। সমযোজী যৌগ এই যে এগুলো সমযোজী যৌগ আছে আমাদের, তড়িৎ পরিবাহিতা এইটা, তাই তো? তাহলে আমাদের এখান থেকে এইটুকু কিন্তু লিখতে হবে, ঠিক আছে? এখান থেকে এইটুকু কিন্তু তোমাদের লিখতে হবে, কারণ এটা সমযোজী যৌগ এবং তড়িৎ পরিবাহিতার পয়েন্ট এটা, ঠিক আছে? এটা তোমরা ভালো করে এটা লিখে দেবে, গুছিয়ে হয়ে যাবে, ঠিক আছে? আর যদি এটা বলতে না চাও তাহলে কিন্তু আরও ডিটেলস বলতে পারো। সমযোজী যৌগ দেখো, আয়নীয় যৌগ তড়িৎ পরিবাহিতা এখানে আছে, ঠিক আছে? একই রকমভাবে সমযোজী যৌগ তড়িৎ পরিবাহিতা তোমরা লিখতে চাইলে তোমাদের এই বইটা নেই, তোমাদের অন্য কোনো বই থাকলে সেই বইটা দেখতে পারো, সেই বইটা অবশ্যই থাকবে, ঠিক আছে? এই বইটাতে নেই, এই বইটাতে ওখানে একটু লেখা আছে, এই পার্থক্যের মধ্যে লেখা আছে একটু, ঠিক আছে? বলে CH3 এই লুইস ডট চিত্র অঙ্কন করো। CH3 লুইস ডট চিত্র যদি অঙ্কন করতে হয় তাহলে দেখে নাও কীভাবে করবো আমরা। এই যে এখানে এটা তোমাদের বইতে নেই বলে আমি করে দিলাম। এই হচ্ছে মাঝখানে কার্বন আর একটা সি আর তিনটে দেখো Cl আছে, প্রত্যেকে একটা করে ইলেকট্রন দেওয়া নেওয়া করবে, করলে CH3 তৈরি হয়। CH3 কিন্তু তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এটা দেখে দেখে লিখে নাও ভিডিওটা পজ করে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। বলছে ক্লোরাইড যৌগের সংকেত এনে কী হবে, NaCl। এটা কী হবে, NaCl। এটা কত হবে, CCl4। এটা কী হবে, এটা হচ্ছে আয়নীয় যৌগ হবে। প্রথমটা কী হবে, প্রথমটা হবে তড়িৎযোজী বা আয়নীয় যৌগ, তড়িৎযোজী বা আয়নীয় যৌগ। আর দ্বিতীয়টা কী হবে, সমযোজী যৌগ, ঠিক আছে? তারপরে বলেছে একটি গ্যাসের মধ্যে, তারপরে কোশ্চেন দুটো দেখে নাও। বলছে কি, একটি গ্যাসের মধ্যে কিছু ধূলিকণা রয়েছে, ধূলিকণা চাপে অনমনীয়, উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে ধূলিকণা সহ গ্যাসের আয়তন 100 ml থেকে 501.25 ml হয়। ধূলিকণার সামগ্রিক আয়তন কত হবে? এটা তোমরা পেয়ে যাবে 80 পাতায় রায়মার্টিনের মানে বইতে, 80 পাতায় তোমরা এটা পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা দেখে দিচ্ছি। এই কোশ্চেনটা কিন্তু পর্ষদের কোশ্চেন, এটা আগে একটা স্কুলেও পাওয়া গিয়েছে এই কোশ্চেনটা, ঠিক আছে? এটা যেহেতু পর্ষদের কোশ্চেন তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা কিন্তু 2-3টে স্কুলে পেলাম কিন্তু কোশ্চেনটা, 5টে স্কুলের মধ্যে, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু এখান থেকে দেখে দেখে করে নেবে, বুঝে যদি বুঝতে না পারো তা বলবে, বুঝিয়ে দেবো, ঠিক আছে? কমেন্টে লিখবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে 1 গ্রাম ভরের কোনো গ্যাস 7 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 ATM চাপে 410 ml হচ্ছে আয়তন দখল করে থাকে, ঠিক আছে? গ্যাসের মোলার ভর কত হবে? এই কোশ্চেনে তোমরা 87 পাতায় পেয়ে যাবে রায়মার্টিনের মাধ্যমিতে। এবং মনে রাখবে এটা কিন্তু 2019 সালে একটা সালের কোশ্চেন কিন্তু এটা, ঠিক আছে? কত নম্বর পাতায় পাবে, 87 পাতায়। দেখে নাও অঙ্কটা, একদম উপরে অঙ্কটা, যে কোনো গ্যাসের 1 গ্রাম 60 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 ATM চাপে 410 ml আয়তন দখল করে, কেটে মোলার ভর নির্ণয় করো। অঙ্কটা ছোটোই আছে, অঙ্কটা দেখে নেবে, ঠিক আছে? এখান থেকে অবধি করতে হবে কিন্তু, ঠিক আছে? তারপরে নেক্সট দেখো কী বলছে, ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দত্ত বা ক্ষতাবের সাথে মধ্যে সম্পর্ক থাকে। এটা 2026 সালে কিন্তু পড়ে গেছে মাধ্যমিকে, তবুও বলে দিচ্ছি উত্তরটা। উত্তরটা কিন্তু তোমাদের বইতেই আছে, প্রত্যেকের বইতেই পাবে, পেজ নাম্বার 35, ঠিক আছে? পেজ নাম্বার 35 পাতায় তোমরা এটা পেয়ে যাবে, ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের 35 নম্বর পাতায়, ঠিক আছে? দেখে নাও। এই যে উপাক্ষীয় রশ্মির জন্য অবতল দর্পণের ক্ষেত্রে আর ইজিক্যাল টু এর প্রমাণ, এটা অবতল দর্পণের জন্য এখান থেকে শুরু করে, ঠিক আছে? পরের পাতায় এই পর্যন্ত কিন্তু সবটা তোমাদের লিখতে হবে, এটা পর্যন্ত সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। আশা করি বোঝা গেল, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলছে দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে আলোর প্রতিসরণ এবং বিচ্ছুরণের মধ্যে পার্থক্য লেখো। এটা তোমরা পেয়ে যাবে 271 পাতা, ঠিক আছে? এটা তোমরা পেয়ে যাবে 271 পাতা, পেজ 271 রায়মার্টিন, ঠিক আছে? 271 পাতায় উত্তরটা দেখে নাও। আলোর বিচ্ছুরণ এবং প্রতিসরণের মধ্যে পার্থক্য, 1, 2, 3, 4টে সম্পর্ক পার্থক্য বিষয় দেওয়া আছে বিচ্ছুরণ এবং প্রতিসরণের, ঠিক আছে? এটা কিন্তু ভালো করে দেখবে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন কী বলছে, দৃশ্যমান আলোর মধ্যে কোন আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি? উত্তর হবে
বেগুনি আলোর বিক্ষেপণ সবথেকে বেশি, কারণ বেগুনি আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, ঠিক আছে। আর যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম হয় তার প্রতিসংখ্য সবথেকে বেশি হয়, সরি বিক্ষেপণ সবথেকে বেশি হয়। শূন্যস্থানে আলোর সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত বলছে? সবুজ আলোর তরঙ্গ দৈর্ঘ্য শূন্যস্থানে 5461, ঠিক আছে। এবং বলছে কাচ মাধ্যমে 1.58 যদি হয় তাহলে বলছে আমাদের কী বের করতে দিয়েছে, অঙ্কটাই আমাদের বের করতে দিয়েছে যে কাচ মাধ্যমে ওই আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। দেখে না উত্তরটা কী হবে। তাহলে কী কী দেওয়া আছে দেখো, শূন্যস্থানে তরঙ্গ দৈর্ঘ্য λ0, তার মান দেওয়া আছে কত 5461 অ্যাংস্ট্রম, ঠিক আছে। আর আমাদের মিউয়ের মান দেওয়া আছে কত, মিউয়ের মান দেওয়া আছে 1.58। তাহলে আমাদের বের করতে হবে কিসের মান, আমাদের বের করতে হবে যে ওই কাজ মাধ্যমে আলো রয়েছে তরঙ্গ দৈর্ঘ্য কত, ল্যামডার মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের সম্পর্ক কী জানি আমরা, মিউ ইজ ইকুয়াল টু λ0 বাই কিন্তু ল্যামডা, ঠিক আছে। এখান থেকে ল্যামডার মান যদি বের করতে হয় তাহলে λ0 বাই মিউ হয়ে যাবে। λ0 মান কত 5461 বাই কত মিউয়ের মান, মিউ মানে কত 1.58, ঠিক আছে 1.58। তাহলে 1.58 যদি এটাকে ভাগ যদি আমরা করি তাহলে উত্তর কত হবে, আমি সরাসরি উত্তরটা বলে দিচ্ছি তোমাদের। এর উত্তর কত হবে, এর উত্তর হবে 3456 অ্যাংস্ট্রম। তোমরা ক্যালকুলেশন করে দেখবে, ক্যালকুলেটারে এই উত্তরটা আসবে, ঠিক আছে। তারপরে তোকে বলেছে যে আলো কী প্রকার তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ একই পর্যায়ে সব মৌল একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে না কেন, ঠিক আছে। তা দেখে না উত্তরটা কী হবে। এটা তোমরা পেয়ে যাবে তোমাদের বইয়ের যে পেজ নাম্বার 484 পাতায়, ঠিক আছে। পেজ 484 পাতায় পেয়ে যাবে রাইমারিন বইয়ের, ঠিক আছে 484। দেখে না উত্তরটা বলছে একই পর্যায়ে অবস্থিত বিভিন্ন সকল মৌল একই রাসায়নিক ধর্ম প্রদর্শন করে না কেন। এখান থেকে এইটুকু লিখবে, ছোটো উত্তর আছে সেটা মুখস্থ করে নেবে, ঠিক আছে। তারপরে বলেছে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম বলতে কী বোঝো। এই কোশ্চেনের উত্তরটা তোমরা পেয়ে যাবে 478 পাতায়, পেজ 478 পাতা রাইমারিন বইয়ের, ঠিক আছে 478 পাতা। দেখে নাও এই উত্তরটা। তো 2017 সালের একটা কোশ্চেন, কী কোশ্চেন বলছেন, তো মৌল ধর্মের পর্যায়গত ধর্ম বলতে কী বোঝো, ঠিক আছে। উত্তরটা একদম ছোট, এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে। এইটুকু তোমার লিখলে হয়ে যাবে। কি বলছে, যেসব মৌলের যেসব ধর্ম পরমাণু ক্রমাঙ্কের সঙ্গে নিয়মিতভাবে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি হয় সেই সব ধর্মকে পর্যায়গত ধর্ম বলা হচ্ছে, ঠিক আছে। এবং তারপরে কোশ্চেন দেখো কী বলছে, সন্ধিগত মৌল কাদের বলা হয় এবং বলছে এরূপ নামকরণের কারণ কী। এই উত্তরটা তোমরা সন্ধিগত মৌল কাকে বলা হয় এটা তোমরা পেয়ে যাবে, মানবী থেকে তোমরা পেয়ে যাবে। উত্তরটা দেখে নাও, সন্ধিগত মৌল কাদের বলা হয়। কিন্তু দ্বিতীয় যে কোশ্চেনটা করেছে এ কেন বলা হয় সেই উত্তরটার জন্য দেখো, সন্ধিগত মৌল কাদের বলা হয় দেখে নাও, এই যে দেওয়া আছে সন্ধিগত মৌল কাদের বলা হয়, যেসব মৌলের পরমাণুর স্থিত অবস্থায় বা যে কোনো স্থায়ী জারণ অবস্থায় সর্ববহিস্থ কক্ষ বা তার আগের কক্ষ ইলেকট্রন দ্বারা আংশিকভাবে পূর্ণ থাকে তাকে সন্ধিগত মৌল বলা হচ্ছে, ঠিক আছে। একে বলা হচ্ছে কি সন্ধিগত মৌল। পেজ নম্বর 475, এটা পেয়ে যাবে পেজ নম্বর 475 পাতা রাইমারিন বইয়ের, ঠিক আছে। বলছি এরূপ নামকরণের কারণ কি, দেখে নাও নামকরণের কারণটা তোমরা পেয়ে যাবে, তোমাদের একটা টেক্সট বুক আছে, টেক্সট বুকেই পেয়ে যাবে। দেখে নাও উত্তরটা বলছে তীব্র তড়িৎ ধনাত্মক 1 ও 2 নম্বর গ্রুপের মৌল এবং প্রধানত অপরাধর্মী 13 থেকে 17 নম্বর গ্রুপের মৌলসমূহের মাঝে এদের অবস্থান বলে এদের সন্ধিগত মৌল নামে পরিচিত এটা, ঠিক আছে। এদের এই কারণে সন্ধিগত মৌল বলা হয়। তো তোমরা পেয়ে যাবে পেজ নম্বর 96 রাইমারিন বইয়ের। আর বলছে চ্যালকোজেন মৌল কাদের বলা হয়, চ্যালকোজেন মৌল বলা হয় অক্সিজেন পরিবারকে বলা হয় চ্যালকোজেন মৌল। কাদের মৌলের নাম লেখো, উত্তর হবে অক্সিজেন, সবচেয়ে পরিচিত হচ্ছে অক্সিজেন, সেখান থেকে নাম হচ্ছে অক্সিজেন পরিবার, ঠিক আছে। এই দেওয়া আছে দেখো, চ্যালকোজেন 16 নম্বর শ্রেণীকে অক্সিজেন পরিবার বা চ্যালকোজেন বলা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে এখানে, এগুলো সব কিন্তু তোমার চ্যালকোজেন মৌল, ঠিক আছে। এই ছিল আমাদের 4 নম্বর স্কুল, এই 5 নম্বর স্কুলটা আমরা শেষ করলাম। নেক্সট দিন আমরা দেখব 6 নম্বর স্কুলটা কী বলেছে, ঠিক আছে। 6 নম্বর স্কুলটা আমরা নেক্সট দিন করবো। কারো যদি কোনো অসুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, যদি কোনো উত্তর ভুল থাকে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবে, আমি একবার ক্রস চেক করে নেব। এবং তোমরা এখনও যারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাওনি তারা অবশ্যই যুক্ত হয়ে যাবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমাদের কিন্তু ডেসক্রিপশানে দেওয়া আছে,
ঠিক আছে? তো ডিসক্রিপশানটা একবার চেক আউট করে নেবে কিন্তু অবশ্যই। আর যারা এখনও সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ঠিক আছে? তো চলো আজ এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে।